আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেঘবালিকা ভালোবাসা গল্পের 9 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। বিকেল পেরিয়ে যাচ্ছে, আরো একটু পরেই সন্ধ্যা, তারপরেই রাত। সিনথিয়া বিষণ্ণ মনে চুপটি করে গুটিসুটি মেরে বসে আছে। এক বৃদ্ধ কারিগরটে তার দম বন্ধ হয়ে আসছে। মনে হয় এই বন্দি খাঁচা থেকে কবে পাখি উড়াল দিতে পারবে, কবে মুক্তি আকাশ দেখতে পারবে। তার জীবনে কি এমন দিন কখনোই আসবে, নাকি অদূরে অতল গহীনে ডুবে যাবে তার জীবনের প্রদীপ শিখা। চোখের জল উতরে পড়ে সিনথিয়ার। আর কত চোখের জল ফেলবে সে। হাঁটুর বাজে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদে। গারদের ওপাশ থেকে মহিলার কণ্ঠ ভেসে আসে। তারপর একটা প্যাকেট বাড়িয়ে দিয়ে বলে, মিসেস সিনথিয়া, আপনার পার্সেল। সিনথিয়া সাদা রঙের প্যাকেটটা খুলল। কটনের মধ্যে পিওর নীল রঙের রং কুর্তি, সাথে একটি লেডিস প্যান্ট, পায়ের কাছটায় দুটো জিপার। চোখ মুখ কুচকে এলো সিনথিয়ার। মনের সাথে কথা চলছে তার। কে দিল? অপরপক্ষে যেন উত্তর দিল, আমরাই তো ভাবছি। কে দিল? অবাক হয়ে চোখ দুটো উচ্চ সীমানায় পৌঁছে গেল যখন আরেকটি প্যাকেট থেকে বের হলো সাদা রঙের সিলপার। কে দিল এসব? সিমলাপুরের মতো আরো কিছু জায়গা, আরো 4টি লাশ উদ্ধার। গল্প প্রায় একই। সবগুলো লাশের হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছে এবং লাশের গালে আলাদা আলাদা চিহ্ন আঁকা। এবার চিত্রগুলো বিভিন্ন কথা বলে। কিছু চিত্রগুলাতে অক্ষর লেখা আছে, যেগুলা সাজালে শব্দ গঠন হচ্ছে। শব্দগুলো যেন একই সঙ্গে ইঙ্গিত দিচ্ছে। ওইদিকে প্রত্যেক পরিবারের ভাষ্যমতে কিলারের প্রথম 17-18 বয়স মেয়েদের কিডন্যাপ করেন, এরপর মুক্তিপণ দাবি করেন এবং ব্ল্যাকমেল করেন। যদি মুক্তিপণ যথাস্থানে না পৌঁছে তাহলে মেয়েদের সাথে রেপ করা হবে এবং সেই ভিডিও অনলাইনে ছাড়া হবে। ভুল করেও পুলিশকে জানানো হলে তাদের মেয়েকে চিরতরে হারাবেন। ঠিক এই কারণে অনেকেই দিয়েছেন মুক্তিপণ। এরপরও তারা তাদের সন্তান জীবিত অবস্থায় ফিরে পাননি। তাদের প্রত্যেকের কাছে ফোন কলের করা হয়েছে স্যাম্পল নাম্বার থেকে। দেশ জুড়ে এই উতল খবর ছড়িয়ে পড়ে। ভয়ে ভয়ে বাচ্চাদের ঘরের বাইরে পাঠাচ্ছে না অভিভাবক। আতঙ্কে আতঙ্কে কাঁপছে শহর থেকে গ্রাম। স্কুল কলেজের টিচার আসলেও আসে না শিক্ষার্থীরা। সব মিলিয়ে প্রেশার এসেছে পুলিশদের ওপর। গুদুলি বেলায় সিনথিয়ার চোখ পড়ছে। রাতে ঘুমিয়েও পূর্ণ হয়নি ঘুম। এরপর কয়েকবার রাত ঘুম না হওয়ায় চোখ ফুলে গিয়েছে। সিনথিয়া বসে বসে ঝিমাচ্ছে। এর মধ্যেই গারদের ওপাশ থেকে কারো গমগমে গলা ভেসে এলো। সিনথিয়া চোখ তুলে তাকায়। গারদের ওপাশে মহিলা পুলিশ দাঁড়িয়ে বলছেন, মিসেস সিনথিয়া, স্যার 10 মিনিটের মধ্যে আপনাকে নিতে আসবেন। বাইরে যাওয়ার জন্য আপনি রেডি হন তো। কনফারেন্স রুমের টেবিলে ঘিরে বসে আছেন পুলিশ সদস্য। পর্ধপ্রঞ্জন সরকার আহত গলায় বলছেন, প্রথমে এতগুলা ছেলে গুম, এরপর মেয়েদের পরপর লাশ পাওয়া যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়বে। এর আগের কেসটা ওভাবেই পড়ে আছে, না পাওয়া যাচ্ছে কোনো খোঁজ, না পাওয়া যাচ্ছে কোনো ক্লো। এভাবে চললে হবে না। কি মনে হচ্ছে তোমাদের এসব কোনো সিরিয়াস কিলারের কাজ? সকলেই নীরব হয়ে বসে আছেন। তার মধ্য থেকে জাবির শান্ত গলায় উত্তর দিল, স্যার, পার্সোনালি আমার যা মনে হচ্ছে এবারের কেসটার উদ্দেশ্য খুন। রিজভী শিকদারের পাল্টা প্রশ্ন, তাহলে মুক্তিপণ কেন চাইছে? জাবিরের প্রতি উত্তর, উদ্দেশ্য যদি খুন নাই হয় তাহলে মুক্তিপণ নেওয়ার পরও কেন খুন করলো? কাউকে জীবিত ফিরে দেওয়া হইল না। সবাই ভেবে দেখলেন যুক্তি আছে কথায়। প্রদীপরঞ্জন সরকার জাবিরকে বললেন, হ্যাঁ। জাবিরের আত্মনির্ভরশীল শান্ত গলা, স্যার, আমার মনে হচ্ছে প্রেম ঘটিত ব্যাপার। একজনের 5 জন গার্লফ্রেন্ড থাকবে নাকি? একে একে সবাইকে অপরে পাঠাচ্ছে। 5 জনের মধ্যে একজনও মনের মতো ছিল না। রিজভী হাস্যকর গলা। জাবির দাঁত শক্ত করে বলে, হাসার মতো কি বললাম? হইতেও তো পারে সবগুলা খুন একজনই করেছে। মানে কিলার একজনই, তবে খুন করেছে অন্য মানুষ দিয়ে। কিলারের পেমেন্ট হিসেবেও তো মুক্তিপণ নিতে পারে। কি বলতে চাচ্ছেন যে সকল ছেলেরা মেয়েদের দ্বারা প্রতারিত হয়েছে তারা রেগে গিয়ে কোনো সিরিয়াস কিলারের দিয়ে খুন করাচ্ছে? রিজভির চাপা হাসি গলার শুনে দাঁত চেপিয়ে জাবির বলল, আপনিও কি এমন প্রতারণার শিকার হয়েছিলেন নাকি? কাউকে মেরে কেটে দিয়েছেন নাকি? না হলে এমন প্ল্যান মাথায় আসে কি করে? দাঁত কেলিয়ে হাসে রিজভী শিকদার। জাবির রেগে উঠে, হতে পারে না। এই জেনারেশনে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্য মেয়েদের দিকেই যায়। কুপ্রস্তাবে রাজি না হলে প্রকাশ্যে এই এসিড মারে। তাহলে এমন ঘটনা হওয়া স্বাভাবিক। এতে হাসির কি হলো? রিজভী শিকদার আবারও ঠোঁট চেপিয়ে হাসলেন। এমন ঘটনায় রেগে যায় জাবির। চোখ গরম করে বলে, এভাবে হাসির কি হলো? আর ইউর ম্যাট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি যেরকম বর্ণনা করছেন তাতে সবাই আপনাকে সাইলেন্ট। প্রদীপরঞ্জন সরকারের গমগমে গলা,
কনফারেন্স রুমে পানির নেই ঠান্ডা। তিনি আবারও বললেন, এখানে সবার মতামত নেওয়া হচ্ছে। যে যেই অ্যাঙ্গেল থেকে কেসটি দেখছেন তার মধ্যে প্রকাশ্য পূর্ণ অধিকার আছে। আপনারা প্রাইমারি স্কুলের বাচ্চার মতো আচরণ করবেন না, ভুলে যাবেন না আপনাদের পরিচয়। তিনি ইফরাতের দিকে দৃষ্টি ফেললেন। ইফরাত হাতের ফোনটা মন দিয়ে দেখছেন। প্রযুক্তি রঞ্জন সরকার বললেন, ইফরাত তুমি কিছু বলছো না যে? হাতের ফোনটা সাইডে রাখলো ইফরাত। কিছুক্ষণ সময় নিল, তারপর বলল, আমার মনে হচ্ছে কিলার আমাদের ডাইভার্ট করার চেষ্টা করছে। যেমন আমাদের উদ্দেশ্যে কিলারকে ধরা, আর কিলারের উদ্দেশ্য আমাদের চোখ ফাঁকি দেওয়া। এই সকল চিত্র শব্দগুলো কিলারের নিজেই রেখে গিয়েছে, যাতে অন্য একটি গল্প তৈরি হয়, আর আমরা কেসটা ওইদিকে ডাইভার্ট করি। তোমার কি মনে হচ্ছে, খুন নাকি মুক্তিপণের উদ্দেশ্যে, কিডন্যাপ নাকি? উদ্দেশ্য যাই হোক, গন্তব্য হলো কিলার ধরা। আমাদের কোনো রং দিকে না এগিয়ে কে করলো তার দিকে ফোকাস করা উচিত, কারণ কিলারের আটকা হলো গল্পের এর মধ্যেই বেরিয়ে আসবে। উদ্দেশ্য না জানলে গন্তব্য পৌঁছাবো কি করে? উদ্দেশ্যের জানার চেয়ে গন্তব্য পৌঁছানোর রাস্তা বেশি সহজ। এই সব ক্লোর দিকে ফোকাস না করে আমাদের কিলারকে খোঁজা বের করতে হবে। ইফরাত সাইডে থাকা ফোনটি হাতে তুলে নেয়, তারপর উল্টো করে ধরে লাস্টের গায়ে চিহ্নগুলো দেখায়। চিত্রগুলো ভালোভাবে দেখুন। চিত্রগুলোর রহস্য, চিত্রগুলো এত ছোট আর নিখুঁত করে আঁকা যে কেউ এই ধরনের চিত্র আঁকতে পারবে না। অবশ্যই কিলারের প্রফেশনাল আর্টিস্ট। জাবির, ইয়েস স্যার। ওই সকল এলাকার আশেপাশে প্রফেশনাল আর্টিস্টদের একটি লিস্ট করবেন, আর পোস্টমর্টমের রিপোর্ট চেক করে জানাবেন মৃত্যু ঠিক কী কারণে হয়েছে। জি স্যার। গুদুলি বেলায় 200 রঙের প্রাইভেট কারটি আপন গতিতে রাস্তায় গরম ধুলে উড়ে ছুটে চলছে, কখনো ধীর গতিতে কখনো দ্রুত গতিতে ছুটছে। আশেপাশে বসে ইফরাত ও সিনথিয়া। ইফরাত চুপচাপ গাড়ি চালাচ্ছেন আর বাইরে লগিং গ্লাসে চোখ রাখছেন। সিনথিয়া নিস্তব্ধ, নিচুপভাবে বসে আছেন। ইফরাত দিল গলায় বলে, সেই দিন যে লোকগুলা তোমার ওপর অ্যাটাক করেছিল, ওই লোকেশন মনে আছে? সিনথিয়া মাথা নাড়ে, তারপর নীরব গলায় বলে, আমার ফ্রেন্ডের বাসার আশেপাশে এই রাস্তাটা চিনবে? আশা করি চিনব, কিন্তু মেন রুটের পরই ওই গলিগুলোতে আর ঢুকবে না গাড়ি। নো প্রবলেম, হেঁটে যাব। সেখানে তোমার ওপর অ্যাটাক হয়েছিল, ওই স্পষ্ট চিনলেই হবে। ইফরাত সিনথিয়ার দেখানো লোকেশনের দিকে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে। সিনথিয়া গাড়ি সচ্চর গ্লাস ভেদ করে এক দৃষ্টির সামনে তাকিয়ে আছে। সে তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে যাতে জায়গাটি চিনতে ভুল না হয়। খানিকটা এগিয়ে গিয়ে ইফরাত গাড়িটি ধীরগতিতে চালায়। ধীরগতিতে রাস্তার মোড় চিনতেই সিনথিয়া তড়িঘড়ি করে বলে ওঠে, রাখুন রাখুন। ইফরাত সাথে সাথে ব্রেক করে, তারপর বলে, এখানে? সিনথিয়া মাথা নাড়ে, ওই তো সামনের গলি। ইফরাত পুনরায় জিজ্ঞাসা করে, শিওর? এই রাস্তায় শেষের গলি দিয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম। ইফরাত গাড়িটি গলির সামনে দাঁড় করায়, পকেট থেকে ফোন বের করে ডায়াল করে, জাবির, একটা এরিয়া ফুটেজ চেক করতে হবে। রোহানকে ইনফর্ম করুন, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। ওই পুরো এলাকার সমস্ত ফুটেজ দ্রুত চেক করে আমাকে জানাবেন। ওকে স্যার। ফোন কেটে চওড়া রাস্তার একপাশে গাড়ি পার্ক করে ইফরাত। গাড়ি থেকে নেমে গলির দিকে এগিয়ে যায় ইফরাত। একবার ভালোভাবে চোখ বুলিয়ে নেয় পুরো জায়গাটা, তারপর পুনরায় গাড়িতে উঠে বসে। সিনথিয়া তখন এক মনে এক দৃষ্টিতে সাইড গ্লাসের দিকে তাকিয়ে আছে। ইফরাত সিনথিয়ার দৃষ্টি দিকে লক্ষ্য করে। একটা মিডিয়াম সাইজের দোকান, দোকানে মালপত্র, এক পাশে যার জন্য ছোট ব্যবস্থা করা। দোকানের সামনে বেঞ্চ পাতা, কেউ দাঁড়িয়ে কেউ বসে আছে। তাদের চোখ দেওয়ালে টানানো বিশাল আকৃতির টিভির দিকে আটকে আছে। টিভির দেখার ফাঁকে কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে, কেউ বা উচ্চস্বরে কথা বলছেন। তাদের কথোপকথনের মধ্যে মূল বিষয়টি টিভি দেখানোর খেলা। সিনথিয়া লোকজনের ফাঁক দিয়ে দেওয়ালে টানানো টিভির দিকে চোখ ডুবিয়ে দিয়ে আছে। চোখ সরালে যেন বিশেষ কিছু মিস হয়ে যাবে। সিনথিয়া বারবার গাড়ির সাইড গ্লাস দিয়ে হাত দিয়ে নিচের দিকে টানছে। গ্লাসটা যেন বাধা হয়ে দাঁড়িয়ে আছে তার চোখের। ইফরাত সাইড গ্লাস নামিয়ে দেয়। সিনথিয়া অন্যদিকে কোনো মনোযোগ নেই, তার দৃষ্টি সেই বিশাল আকৃতির টিভির দিকেই নিবন্ধন। মহা আগ্রহী নিয়ে সে ক্রিকেট খেলা দেখছেন। সিনথিয়ার সমস্ত মনোযোগ টিভির স্ক্রিনে। শক্ত হাতে বাটন ধরে আছে ক্রিকেট ক্যাপ্টেন তীর্থ, ছদ্মনাম। বেলার বল নিয়ে এগিয়ে আসছে। সিনথিয়া যেন সংগ্রহ কিছু ভুলে বসেছে। ফুল টাচ বলো, এই তীর্থ বাটন দিয়ে সজোরে আঘাত করে, তাতে বল বাউন্ডারির পার হয়ে যায়। সিনথিয়ার চরম উৎসাহের গাড়ি থেকে সিট থেকে একবার লাফিয়ে ওঠে। সংগ্রহ ভালো লাগছে, উচ্ছ্বাস আনন্দ যেন তার হাতের মুঠি ধরা হয়। সবকিছু ভুলে আনন্দটুকু প্রকাশ করতে মুঠিমুষ্ট হাতটি উপরে উঠিয়ে ঝাঁকিয়ে বলে, ইয়েস ইয়েস। কয়েকটি দিনের পরিচয়ের মেয়েটিকে এত উৎসাহিত হাতে
দেখা যায়নি একবারের জন্য। সবসময় গম্ভীর নিস্তব্ধতায় বিরাজ করে তার মাঝে। যাক, বাইরে নিয়ে আসাটা এই দিক দিয়ে সার্থক। সিনথিয়া পাশ ফিরতে চোখে চোখ পড়তে ইফরাদের। সে তো দিন দুনিয়া ভুলে গিয়েছিল কিছুক্ষণের জন্য। ইফরাদের চাউনি দিকে স্থির, নিজেকে পাগল গারদের পাগল মনে হচ্ছে। আচ্ছা, কোনো আঙ্কেলই সে এরকম ফালাফালাফি করলো না। নিজের কাজে লজ্জায় চোখ ফিরিয়ে নেয় সিনথিয়া। ইফরাত সিস্টেরিং ঘুরায়। একদিকে লজ্জা, অন্যদিকে খেলা দেখতে না পাওয়ার জন্য মনটা খারাপ হয় সিনথিয়ার। বদ্ধকুটির থেকে বের হয়ে এই আলো বাতাস আর অস্তিত্ব নিঃশ্বাস নিতে পেরেছে। সে তো ভুলেই বসেছিল তার ঠিকানা কোথায়। মুখটা মেঘের মতো কালো হয়ে আসে তার। 5 আঙ্গুল ভর দিয়ে কপালে ঠেকিয়ে চুপচাপ বসে থাকে সিনথিয়া। এইদিকে নিজের পার্সোনাল ফোনটা সিনথিয়ার দিকে এক হাতে এগিয়ে দিয়ে ইফরাত শান্ত গলায় বলে, ধরো। সিনথিয়া চোখ তুলে তাকায়। ইফরাদের হাতে রাখা ফোনটির স্ক্রিনে জুড়ে টিকিট খেলা চলছে, আর ফোনটি তার দিকেই বাড়িয়ে দিচ্ছে ইফরাত। অবাকের চরম সীমানায় পৌঁছে চোখ দুটো পেঁচার মতো গুলগুল আকৃতি হয় তার। আপনা আপনি খুলে যায় অদৃষ্ট যুগল। একজন এসপি তার দিকে নিজের পার্সোনাল ফোন এগিয়ে দিচ্ছে। ড্রয়িং রুমে সোফায় বসে আছে ইফরাদের বাবার সাথে তার বন্ধুর ছেলে সাজিদ। কথার ফাঁকে তার বাবা উঠে গিয়ে ইফার করে যায়। ইভা, হ্যাঁ বাবা বলো, কফি করে দিতে পারবি? সানজিদ এসেছে তো। নামটা শুনে ইভার মুখটা কালো হয়ে যায়। এই লোকটাকে তার অসহ্য লাগে। তবুও ইভা বাবার সামনে মিষ্টি মুখে মাথা নাড়ে। হ্যাঁ বাবা, আমি আসছি। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।